ইগনুর এমএসও ক্লাসেসে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা ইগনুর আঞ্চলিক কেন্দ্র থেকে ব্লক 6 অর্থাৎ কন্টেম্পোরারি ইস্যুস অফ এথনিসিটি অ্যান্ড আইডেন্টিটি তার অধীনে অধ্যায় নম্বর 22 ইউনিট 22 কনসেপচুয়ালাইজিং এথনিসিটি নিয়ে আমরা আলোচনা ও বিশ্লেষণ করব এবং বিশ্লেষণের দিকে এগোবো। তাহলে এটা একেবারেই আরেকটা ভিন্ন টপিক আমরা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ব্লকও একদম সম্পূর্ণ ভিন্ন। তো আমরা নতুন ব্লকে আজকে আমরা উপস্থিত হয়েছি। তাহলে এটার এই যে নৃতাত্ত্বিক এবং যে পরিচয়, আত্মপরিচয় মানে সেলফ আইডেন্টিটি তো সবসময় তো একটা নিজের একটা ইন্ডিভিজুয়ালের আইডেন্টিটি তো থাকে এবং সেই আইডেন্টিটিটাই একটা ভিত তৈরি করে যে সেই মানুষটি সমাজের কোথায় অবস্থিত। তাহলে আজকে আমরা দেখছি ব্লক 6 এর অর্থাৎ নৃতাত্ত্বিক নৃতাত্ত্বিক পরিচয় ও আত্মপরিচয় সংক্রান্ত যে সমসাময়িক বিষয়গুলি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই এথনিসিটি নিয়ে নৃতাত্ত্বিক সত্তার যে ধারণাগত বিশ্লেষণগুলো যে হয় সেটা নিয়েও আমরা আলোচনা করব। তাহলে এবার এগোনো যাক সেই ক্লাসে। তাহলে আজকে আমি কিছু জিনিস আগে পড়তে চাই ইংরেজিতে, যেটার অনুবাদ আমি করেছি। এই যে এখানে লেখা আছে যে এই নৃতাত্ত্বিক মানেটা কি জিনিসটা, আমরা যেমন আরো অনেক স্তরবিন্যাস আমরা দেখেছি, সেই স্তরবিন্যাসগুলো মোটামুটি তৈরি করেছে সমাজে। সেগুলো যেমন হচ্ছে জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ। তাহলে এগুলো যেমন একটা স্তর বিন্যাস সমাজে, তেমনি কিন্তু এই নৃতাত্ত্বিক যে তত্ত্বটা সেটাও কিন্তু সমাজের আরেক ধরনের স্তর বিন্যাস এবং একটা হায়ারার্কি। তাহলে এটা বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে অন্য যে আমরা হায়ারার্কি যেগুলো দেখি বা যেই স্ট্র্যাটিফিকেশন গুলো যে আজ পর্যন্ত আমরা একটা সোশিওলজিস্ট হিসেবে আলোচনা করে এসেছি বিভিন্ন বিষয়বস্তু নিয়ে, বিষয় নিয়ে, টপিক নিয়ে, সেখানে আমরা দেখেছি যে সেই সংশ্লিষ্ট যে স্ট্র্যাটিফিকেশনটা তার কিন্তু একটা নিজস্ব ব্যাখ্যা আছে এবং থাকে, তার ইতিহাসও থাকে। কিন্তু এই নৃতত্ত্ব এথনিসিটি এটা এমন একটা স্ট্র্যাটিফিকেশন যেটা কিন্তু আলোচনা করতে গেলে কিন্তু সঙ্গে আলোচনা করতে হয় আদার, যেটা অন্য যে ফর্মস অফ স্ট্র্যাটিফিকেশন সেগুলোর সাথে মিলিয়ে। আজকে যদি আমরা এথনিসিটি নিয়ে যদি আলোচনা করি তাহলে সেটার সাথে কিন্তু সমান্তরালভাবে চলে আসে শ্রেণী, ট্রাইবস, যেটা একটা উপজাতির যে বিশ্লেষণ, সেটাও আবার নির্ভর করবে কোন স্থানে, জিওগ্রাফিক্যাল লোকেশনে, কোথায় সেই মানুষটা একটা বিশেষ একটা জলবায়ু স্থানে কোথায় সে অবস্থিত এবং সেই গোষ্ঠী এবং সেই মানুষকে যখন আমরা কোনো একটা বিশেষ স্থানে আমরা নির্ধারণ করতে পারি এবং খুঁজে পাই,
তাহলে আমরা কিন্তু খোঁজার চেষ্টা করি যে তার সেই গোষ্ঠীটার, সেই সোশ্যাল গ্রুপটার অরিজিনটা কি, সূত্রটা কি, তারা কোথা থেকে এসছে। তার মধ্যে কিন্তু তাহলে মাইগ্রেশনটাও কিন্তু আসবে, এবং তারা পরবর্তীকালে কোথায় তারা অবস্থিত হয়েছেন। আবার সাথে কিন্তু এটাও থাকবে এথনিসিটির সাথে জাতি, বর্ণ, যেটা আমাদের সাউথ এশিয়ায়, স্পেসিফিক্যালি ইন্ডিয়া, যেটা খুবই প্রযোজ্য। এবং সেইখানে কিন্তু আরেকটা মোড অফ স্ট্র্যাটিফিকেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্টিক আইডেন্টিটি, ভাষাগত পরিচয়। সেটাও আমাদের দেশের এবং গোটা সাউথ এশিয়ার পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই রেলেভেন্ট, প্রাসঙ্গিক। তাহলে এথনিসিটিকে কিন্তু কখনো একটা একক একটা স্ট্র্যাটিফিকেশন হিসেবে কিন্তু বিশ্লেষণ করাটা যায়, কিন্তু যদি আরো স্পষ্ট করে যদি বিশ্লেষণ করতে হয় তাহলে কিন্তু সোশিয়োলজিস্ট হিসেবে কিন্তু যেটাকে কনসিডার করা উচিত এবং ধরা উচিত সেটা কিন্তু হচ্ছে ক্লাস, কাস্ট, লিঙ্গুইস্টিক আইডেন্টিটি অ্যান্ড জিওগ্রাফিক্যাল লোকেশন। আর সাথে কিন্তু আবার জিওগ্রাফিক্যাল লোকেশন যখন থাকবে তখন কিন্তু কালচারটাও আসে, এবং কালচারের সাথে কিন্তু রিলিজিয়াস একটা স্ট্রাকচার এবং রিচুয়ালস যদি আমরা বলি তাহলে সেগুলোও কিন্তু আসে। তাহলে এটা একটা বহুমুখী একটা বিশ্লেষণ, মাল্টি ডাইমেনশনাল। তাহলে এটা কিভাবে জিনিসটা ব্যাখ্যা করা হয়? ব্যাখ্যাটা করতে গেলে কিন্তু আমাদের বুঝতে হবে, যেমন এটা বলা হচ্ছে হিউম্যান বিংস আর সোশ্যাল অ্যাক্টরস। সবসময় যেটা আমরা বেবেরিয়ান থিওরি দিয়ে আমরা মনে করি, কেন কি হিউম্যানস হচ্ছে এমন একজন গোষ্ঠী এবং সত্তা যেখানে এই মানুষ কিন্তু আর সোশ্যালি পজিশনড according to stratification in the society. Along the lines of stratification, individuals in a social group are placed in the hierarchy. তাহলে সেই স্তর বিন্যাসের মাধ্যম দিয়ে কিন্তু বোঝা যায় যে সেই ব্যক্তিটি যে একটি পার্টিকুলার সোশ্যাল গ্রুপের একজন অবিচ্ছেদ্য অংশ, তাহলে সে সমাজে কোথায় মানে কোন পজিশনে অবস্থিত, তার সোশ্যাল পজিশনটা কি। কারণ কি আমরা যখন স্তরের কথা বলছি, একটা লেয়ারের কথা বলছি, সেই লেয়ারটা কিন্তু দেখাই যায় যে প্রত্যেকটা লেয়ার কিন্তু একটা লেয়ারের থেকে আলাদা হবেই। তাহলে কি হচ্ছে, একটা হরাইজন্টাল একটা স্তর তৈরি হয়ে যাচ্ছে, যেই স্তর অনুযায়ী কিন্তু একটা সমাজে সোশ্যাল গ্রুপের পজিশনটা কি, তাদের কতটা প্রিভিলেজ আছে, কতটা আজকে সমাজে সোশ্যাল এবং পলিটিক্যাল এবং ইকোনমিক ডিসিশন মেকিং এ কতটা তারা অংশগ্রহণ করতে পারে,
পার্টিসিপেশন লেভেলটা কি, কতটা তারা ডমিনেন্ট বা কতটা তারা অপ্রেসড, সেগুলো কিন্তু বিচার হয়, বিশ্লেষণ হয়। ইন আদার ওয়ার্ডস, তাহলে সেই হায়ারার্কিটাই মানেটা কিন্তু হচ্ছে যে বিভাজন করে দেয়, ভাগ করে দেয়। সেই কারণে কিন্তু এখানে বলা হচ্ছে the concept of hierarchy operates along certain factors. সেটা কিরকম? For example, on the basis of ascribed status and on the basis of social, economic and political condition. The word ethnicity is derived from Greek word ethos, যেটার অর্থটা হচ্ছে একটা রেশনাল আবেগের কথা, সেন্স অফ টুগেদারনেস, যেটা সবাই একসাথে থাকে, স্টার্টিং ফ্রম দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস টু শোয়িং সলিডারিটি বা সংহতি ইন টার্মস অফ কোন পরিসরে সে বাস করছে, কোন টেরিটরিতে সে বাস করছে, কোন ভাষা সে ব্যবহার করছে, সেই ভাষাটা এক কিনা। তারপরে আছে তো সামাজিক স্ট্যাটাস সেই পার্টিকুলার গ্রুপের, এবং তাদের উৎসটা কি। কেননা this is because through civilizations individuals have engaged in migration, mobility and settlement. আমরা দেখেছি ইতিহাসের সবসময় আমরা যদি দেখি যে কন্টিনিউয়াস ইতিহাস যদি আমরা বলি, যদি আনডিস্ট্রাকটিভ ইতিহাস যদি আমরা বলি, তাহলে এটাই আমরা দেখেছি, দিস ইজ আ টাইম অফ হিউম্যান সিভিলাইজেশন। হিউম্যান যেটা আমরা দেখেছি যে কয়েক মিলিয়ন বছর আগে থেকে একটা উৎপত্তি হয়ে তার পরবর্তীকালে এমন হিউম্যানস যেটাকে আমরা হোমো, যেটা হোমোসেপিয়েন্স এবং হোমো ইরেক্টাসের মধ্যে যেখানে আমরা পার্থক্য করতে পারছি, তাহলে সেই স্তরে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানব সভ্যতায় কিন্তু একটা অন্যরকম সিভিলাইজেশন বা ফর্ম অফ যে মাইগ্রেশন বা সেটেলমেন্ট সেরকম কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে সেই কারণে কিন্তু বলা হচ্ছে যে হিউম্যান বিংস আর সোশ্যাল অ্যাক্টরস, এবং সেই সিভিলাইজেশনের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাই যে ইন্ডিভিজুয়ালস হ্যাভ এনগেজড ইন মাইগ্রেশন, মোবিলিটি অ্যান্ড সেটেলমেন্ট। তার কি হচ্ছে ফলত, দ্যাট অ্যাডস টু দ্য ক্লেমস অফ সার্টেন সেমনেস, মানে কতটা সমতা আছে, কতটা সমান সংহতি আছে এবং কতটা পার্থক্য আছে বিটুইন ভ্যারিয়াস গ্রুপস ইন দি হায়ারার্কি। এবং পরবর্তীকালে মানব সভ্যতা যখন আরো উন্নত হতে আরম্ভ করলো, তখন কিন্তু আমরা দেখেছি যে এই যে মাস মাইগ্রেশন কনসেপ্টটা, সেটা কিন্তু ওয়াজ মোর অফ আ পলিটিক্যাল এক্সপ্যানশন, যেটা একদম হোমো সেপিয়েন্সের যে স্টেজটা, সেটা সেই সময় ছিল হচ্ছে অস্তিত্ব রক্ষার লড়াই, মানে একটা সার্ভাইভাল, যেটা লেটেস্ট সেঞ্চুরিজে কিন্তু সেটা পরিণত হয়েছে অ্যাজ দ্য ফেনোমেনা অফ আইডেন্টিফাইং সেমনেস অ্যান্ড ডিফারেন্স happened on the basis of nation and empire. তাহলে এটা হলো যে মানুষ হলো একজন সামাজিক সত্তা, যার সমাজের স্তর বিন্যাস অনুযায়ী নির্দিষ্ট সামাজিক অবস্থানে প্রতিষ্ঠিত থাকে। এই স্তর বিন্যাসের ভিত্তিতেই কোনো সামাজিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিদের একটি ক্রমবিন্যাস বা হায়ারার্কির মধ্যে দিয়ে কিন্তু জিনিসটা নির্ধারিত হয়। এই ক্রমবিন্যাস প্রক্রিয়াটি বিভিন্ন নিয়ামকের উপর ভিত্তি করে, ফ্যাক্টরসের উপরে কাজ করে থাকে। যেমন জন্মগত তো যেমন আমরা যে পরিবারে জন্ম নিই, তাহলে সেখানে তো আমরা আমার নিজস্ব একটা যে রেস এবং এথনিসিটি, সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না, এটা তো আমার হাতে নেই জিনিসটা। আবার যেটা এথনিসিটি হবে, সেটাও তো আমার হাতে থাকবে না। ফলত আমরা দেখতে পাচ্ছি
এই যে ভার্না সিস্টেম, এটাও কিন্তু আমরা দেখেছি যে অ্যাসক্রাইবড স্টেটাসের ওপরে কিন্তু নির্ধারিত, মানে জন্মগত কিন্তু জিনিসটা হয়। কেন কি ভার্না সিস্টেম যখন বর্ণ সিস্টেম যখন আমরা বলছি, তখন কিন্তু এই নৃগোষ্ঠী এবং জাতিসত্তার রেস থিওরি দিয়েই কিন্তু আমরা এটাকে ব্যাখ্যা করছি বা বিশ্লেষণ করছি, যেটা প্রথম দিকে ইউরোপীয় যারা এথনোগ্রাফার্স ছিল আর কি, যারা এগুলো নিয়ে কঠিন চর্চা করে যে রিপোর্টগুলো বানাতেন, সেটা সেন্সার সার্ভে হোক বা কাস্ট সেন্সার সার্ভে হোক বা লিঙ্গুইস্টিক সার্ভে হোক, তাহলে সেখানে কিন্তু আমরা দেখেছি শুরুর দিকে কিন্তু ব্রিটিশরা এই রেস এবং এথনিসিটিটাকেই কিন্তু একটা বেস হিসাবে দেখেছিল, এবং সেটাই কিন্তু হচ্ছে জন্মগত, যেটা অ্যাসক্রাইবড স্ট্যাটাসের মধ্যে কিন্তু পড়ছে। আবার কিছু হয় সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থান। এইবার আমরা দেখেছি যে আমরা যদি এই রেস থিওরি থেকে বেরিয়ে, যদি যেটা ইনিশিয়ালি ব্রিটিশরা বা অন্য ইউরোপিয়ান যে স্কলার্সরা এই যে কাস্ট এবং রেস যে এক করে দেখেছেন, পরবর্তীকালে আমরা যদি দেখি যে সেই হায়ারার্কিটা সাথে কিন্তু একটা অকুপেশনের ওপরেও কিন্তু নির্ধারিত হয়েছিল, ট্র্যাডিশনাল অকুপেশন। তাহলে সেই ট্র্যাডিশনাল অকুপেশনটা কিন্তু ফার্দার ইনফ্লুয়েন্স করেছিল যে সেই ব্যক্তি তার নিজস্ব যে হায়ারার্কিতে সে কোথায় অবস্থিত, এবং সে কি ওপরের যে হায়ারার্কির যে লেভেল সেইখানে কি পৌঁছতে পারছে, পৌঁছতে পারলে তাকে কতটা সামাজিক যে একটা অবস্ট্রাকশন কতটা তাকে সহ্য করতে হচ্ছে, এবং কতটা সে একটা রাজনৈতিক একটা বলা যেতে পারে যে একটা অংশগ্রহণ করে সেটাকে ইনফ্লুয়েন্স করে শিক্ষার মাধ্যম দিয়ে সে সেই আপওয়ার্ড মোবিলিটিটাকে অ্যাচিভ করতে পারছে, সেগুলো সব কিন্তু হচ্ছে নন অ্যাসক্রাইবড ওয়েতে। সেটা কিন্তু হচ্ছে জন্মগত একটা ফ্যাক্টর দিয়ে নয়, বাট আউটসাইড দ্যাট। তাহলে এখানে যেমন বলা হয়েছে যে ইথস শব্দ থেকে এসছে, এই গ্রিক এথনিসিটি ওয়ার্ডটা গ্রিক শব্দ এথস থেকে এসছে, যেটা হচ্ছে যে এই যে একাত্মবোধ থেকে এবং সংহতি বোঝায়, যা দৈনন্দিন কার্যকলাপ থেকে শুরু করে ভৌগোলিক অবস্থান, ভাষা, গোষ্ঠীগত মর্যাদা, অরিজিন এবং উৎপত্তি রিজিয়ন মানে টেরিটোরিয়াল যে সোর্স, সেই ক্ষেত্রেও কিন্তু জিনিসটা প্রকাশ পায়। সভ্যতার ইতিহাসে মানুষ বিভিন্ন সময় মাইগ্রেশন, সেটেলমেন্ট, মোবিলিটি, এই মাধ্যম দিয়ে কিন্তু একটা প্রক্রিয়া সবসময় যুক্ত থেকেছে। দেয়ারফর সামাজিক ক্রমবিন্যাস অবস্থানকারী বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কিন্তু পারস্পরিক সাদৃশ্যও যেমন দেখা গেছে, আবার পার্থক্যের বিষয়টিও সামনে এসছে। মানেটা হচ্ছে একটা লেয়ার যদি আমরা হরাইজন্টালি যদি আমরা বিচার করি, তাহলে আমরা দেখেছি যে set of individuals residing in that horizontal level of a particular layer of a particular hierarchy, তাহলে সে কিন্তু সেই সেমনেসটা এক্সিবিট করবে, যে সেই সাদৃশ্যটা, যে আমার সাথে এই ব্যক্তির মিল আছে, সে জাতিগত মিল থাকতে পারে বা ভাষাগত মিল থাকতে পারে বা এই অনেকগুলো ফ্যাক্টরসেই মিল থাকতে পারে। আবার যখন ভার্টিক্যাল পজিশনটা দেখছি, তখন কিন্তু আমরা দেখছি যে এক স্তর আরেক স্তরের থেকে কিন্তু ডিফারেন্ট, এবং ডিফারেন্সটা কিন্তু বড় সমস্যাটা নয়। সমস্যাটা তখনই হয় যখন এই ডিফারেন্সটাই কিন্তু একটা এমন একটা জায়গা হয় যে ওয়ান গ্রুপ ক্যানট পেনিট্রেট দি আদার গ্রুপ। তাহলে কি হচ্ছে, এই যে মাস মাইগ্রেশন কনসেপ্টটা ধরে নেওয়া যাক ইন দ্য মিডিয়েবল পিরিয়ড, কেবল কিন্তু এবং গোয়িং টুয়ার্ডস দি আর্লি মডার্ন পিরিয়ড, কেবল টিকে থাকার তাগিদে নয়, কারণ যেটা প্রি হিস্টোরিক যুগে যেটা হতো,
যেটা বলা যেতে পারে যে কয়েক মিলিয়ন বছর আগে, যেটা একটা সার্ভাইভাল প্রসেসে হতো, বা যখন বলা যেতে পারে যেটা কনসেপ্ট অফ এগ্রিকালচারও যখন এসছিল, দ্য কনসেপ্ট অফ টুলস মেকিং যখন এসছিল, বা কনসেপ্ট অফ যখন বলা যেতে পারে যে স্টোরেজ, প্রসেসিং, ফুড প্রসেসিং, নট ইন দ্য মডার্ন সেন্স, বাট যেটা আমরা বুঝি যে সেই যুগে যে একটা ডোমেস্টিকেটেড অ্যানিমালস এর সাথে এবং নেচারের সাথে যে একটা ইন্ট্রিগাল একটা রিলেশনশিপ যেটা ছিল, তাহলে সেই সময়কার মাইগ্রেশন ছিল হচ্ছে সার্ভাইভালের জন্য আগেনস্ট ক্লাইমেটিক কন্ডিশনস, আগেনস্ট ডিফিকাল্ট জিওগ্রাফিক্যাল টেরেন। তাহলে সেটার স্টেজটা পার করে এসে আমরা দেখেছি যে রাজনৈতিক সম্প্রসারণের উদ্দেশ্যেই কিন্তু এটা বেশিটা দেখা গেছে, এই যে মাইগ্রেশন বা মাস মাইগ্রেশন এবং সেটেলমেন্টটা যেটা হয়েছে, তখন কিন্তু জাতীয় সাম্রাজ্যের ভিত্তিতে কিন্তু এই সাদৃশ্য পার্থক্য চিহ্নিত করার একটা ব্যাপার চলে আসে। সেইখানেই কিন্তু উৎপত্তিটা হয় যে এথনিসিটি এবং তার পলিটিক্যাল যে ইমপ্লিকেশন, যেমন হচ্ছে জাতিসত্তা ও বর্ণ সংক্রান্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মূলত এখানে আমি একটু রিডিং মেটেরিয়াল আমি এটা আমি লক্ষ্য করেছি যে এই যে স্টাডি রেস স্টাডিটা কিন্তু বিশেষ করে আমেরিকায় কিন্তু এটা খুবই প্রচলিত হয়েছিল, এবং খুব ভালোভাবে কিন্তু এটা ব্যাখ্যা করা হয়েছে, কারণ তার একটা ঔপনিবেশের একটা ইতিহাস আছে, একটা পটভূমিকা আছে, এবং সেইখানে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, সেটা নৃগোষ্ঠীর দিক দিয়ে হোক বা কোনো একটা স্পেসিফিক স্থান থেকে আসা হোক, স্থান থেকে উচ্ছেদ হয়ে আসা হোক, বা কোনো শ্রেণীর হোক, সবাই কিন্তু একটা কন্টিনেন্টে গিয়ে, একটা অজানা কন্টিনেন্টে গিয়ে কিন্তু উপস্থিত হয়েছে, এবং সেই কন্টিনেন্টে থাকা ওখানকার অধিবাসীরাও কিন্তু ছিল, তাদেরও কিন্তু একটা পার্থক্য কিন্তু ছিল ধর্মের ভিত্তিতে, আচারের ভিত্তিতে, ধর্মের যে কাঠামো, তার যে বিশ্বাসের যে একটা ফেথের যে একটা কাঠামো, স্ট্রাকচার, নিয়ম, নর্মস, সেগুলোর পার্থক্যের একটা ভিত্তিতে, এবং সাথে সাথে কিন্তু ভাষাগত পার্থক্যটাও কিন্তু ছিল, এবং ধার্মিক ডিফারেন্সটাও কিন্তু ছিল। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমেরিকা উপমহাদেশে ইয়েতে কন্টিনেন্টে মহাদ্বীপে, সেইখানে কিন্তু বিভিন্ন গোষ্ঠীর মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছে। তাহলে যেই মহাদেশের একটা এমন একটা ইতিহাস থাকে যেখানে বিভিন্ন স্তরের লোকেরা এসে উপস্থিত হচ্ছে, এবং তারা সবাই কিন্তু দিনের শেষে কিন্তু একটা নিজের একটা অধিকারের লড়াই লড়ছে, একটা সমাজে একটা বিশেষ স্থানের অধিকারের জন্য একটা লড়াই করছে, অস্তিত্বের লড়াই করছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই এথনিসিটি কনসেপ্টটা কিন্তু শুধু একটা ওয়ান ডাইমেনশনাল কিন্তু একটা রেস থিওরি দিয়ে কিন্তু হবে না, বায়োলজিক্যাল একটা বডি কনস্ট্রাকশন বা ডিএনএ কনস্ট্রাকশন দিয়ে মানুষের যে বর্ণ বিচার করা, শুধু সেটা দিয়ে হবে না, তার সাথে কিন্তু যুক্ত করতে হবে শ্রেণী, ধর্ম, ভাষাগত পার্থক্য এবং জাতি, উপজাতি এর ভিত্তিতে। এবং মাইগ্রেশন, মোবিলিটি, সেটেলমেন্ট মানেই হচ্ছে ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল রিজিয়ন,
সেগুলোর ভিত্তিতেও করতে হবে এবং ধর্মের ভিত্তিতেও কিন্তু করতে হবে, তবেই কিন্তু এথনিসিটি যে কনসেপ্টটা সেটা ভালো করে কিন্তু বোঝা যাবে। এবং এই কারণে কিন্তু আমেরিকায় কিন্তু এই রেস, এই এথনিসিটি স্টাডিজ, এথনিক স্টাডিজ, এগুলো কিন্তু 70-এর দশকে বা 60-এর দশকে কিন্তু আরো বেশি করে এগুলো চর্চিত হতে আরম্ভ করে, চর্চার মধ্যে আনা হয় বিভিন্ন লাইব্রেরিতে বা এডুকেশনাল ইনস্টিটিউশনে, কারণ এই ইতিহাসটা আছে বলে। এবং এটা এখানে দেখা যাচ্ছে এটার কেন্দ্রবিন্দু কিন্তু রয়েছে মূলত আমেরিকা মহাদেশে। কেন? এই আমেরিকা মহাদেশটার মধ্যে কি জিনিসটা আছে, যেমন ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড থেকে নির্বাসিত এবং দেশত্যাগী মানুষেরাই কিন্তু আমেরিকায় উপনিবেশ গড়ে তুলেছিল। যদি আমি সিম্পল একটা হিস্ট্রির মধ্যে দিয়ে যাই, এই জনগোষ্ঠীর বিভিন্ন অংশের মধ্যে কিন্তু পার্থক্যের প্রাথমিক ভিত্তি ছিল ভাষা এবং ধর্মীয় মতাদর্শ, প্রোটেস্ট্যান্ট বনাম ক্যাথলিক। তবে সামাজিক নৃতাত্ত্বিক বিচারে কিন্তু তাদের বর্ণ বা জাতিগত পরিচয় ছিল অভিন্ন। কিন্তু সেখানে পৌঁছানোর পর সেই শ্বেতাঙ্গ জনগোষ্ঠী তাদের নিজস্ব আধিপত্য প্রতিষ্ঠা করে এমন একটা মহাদেশে বা একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে, যেখানে আগে থেকেই কিন্তু বসবাস করত আদিবাসী জনগোষ্ঠী, যাদেরকে ইন্ডিজিনিয়াস ইন্ডিয়ান্স বলা হয়, যাদের বর্ণ, জাতিসত্তা, ভাষাগত পরিচয় এবং ধর্মীয় রীতিনীতি ছিল সম্পূর্ণ আলাদা। তাদের ধর্মবিশ্বাসের যে কাঠামো ছিল সেটাও কিন্তু ক্রিশ্চিয়ানিটির থেকে কিন্তু যথেষ্টই আলাদা, কারণ সেটা তাদের নিজস্ব একটা তাদের দেবতা ছিল, তাদের দেবী ছিল, তাদের ধর্মীয় আচার রীতি ছিল, এবং যেটাকে বলা হয় যে এই যে উইচ ক্রাফট, ম্যাজিক, এগুলো কিন্তু থাকে জিনিসটা। একটা ন্যাচারাল প্লান্টস এবং অ্যানিমালসের সংস্পর্শে এসে কিভাবে তার একটা চিকিৎসা করা হয়, মেডিসিনাল প্রপার্টিজ ইউজ করা হয়, এবং সেই প্রপার্টিজের এক একটা যে পবিত্রতা সেগুলো কি, এবং কি করে প্রত্যেকটা গোষ্ঠীর সাথে তাদের সাথে একটা আত্মার সংযোগ রয়েছে, এবং সেই আত্মার সংযোগটা কিন্তু তাদের পূর্বপুরুষের সাথে রয়েছে। যেমন এটাকে দুর্গেম বলবে একটা টোটেমিক সিস্টেম, তাহলে ডেফিনেটলি এটা খ্রিস্টানিটি থেকে আলাদা ছিল। সেই কারণেই কিন্তু আমেরিকান স্টাডিজের ক্ষেত্রে এই এথনিসিটি বিষয়ক যে আলোচনা চর্চা সেটা কিন্তু আরো বেশি প্রোফাউন্ড হয়ে ওঠে, গুরুত্ব পায়। এবং এখানেই বলা যাচ্ছে এই যে বনাম কথাটা কিন্তু ইউজ করেছেন এখানে রিডিং মেটেরিয়ালে, যে এই যে আস ভার্সেস দেম, আদার্স, অন্য, এবং বনাম, এগুলো সবসময় কিন্তু এথনিসিটি নামক এই স্ট্র্যাটিফিকেশন যে বিশ্লেষণটা এটার সাথে কিন্তু খুবই জড়িয়ে থাকে। এই যে বলছে দ্য ওয়ার্ড ভার্সেস, যেটা এখানে বাংলায় লাস্ট পয়েন্টে লেখা আছে, সিগনিফাইজ ডিফারেন্স অ্যান্ড ডাইকটমি, দ্বান্দ্বিক বিভাজনের একটা দিকে একটা ইঙ্গিত করে। তাহলে কি হচ্ছে, দিস সিগনিফাইজ পোলার অপোজিটস which creates a situation যেখানে একটা গোষ্ঠী ইন্ডিভিজুয়াল কখনোই কিন্তু সেই পজিশনে থাকবে না to penetrate in the hierarchy of the other, just like caste in India and in South Asia. Ethnicity too faces this situation of difference and polarity. মানে কি হচ্ছে, এটা মেরুকরণের একটা পজিশন, কিন্তু একটা সিচুয়েশন কিন্তু থাকে। বিভাজনটা হওয়াটা সমস্যা নয়, পার্থক্য, যদি আমি খুব আরো স্পষ্ট করে বলি, পার্থক্যটা থাকা কিন্তু বিপজ্জনক নয়। বিপজ্জনকটা তখনই হয় যখন পার্থক্যটাকে কিন্তু একটা মেরুকরণের জায়গায় নিয়ে যাওয়া হয়। সেই কারণে কিন্তু সমাজে কিন্তু দেখা যায় যে এই যে আস ভার্সেস দেম বা আদারিং, কিন্তু সেই ফ্যাক্টরটা কিন্তু আছে, দ্যাট ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম দি আদার। কালচারাল কন্টেক্সট যেটাকে বলেছে আর অ্যাডেড টু দিস রিকনস্ট্রাকশনস, যেটা রিডিং মেটেরিয়াল বলা আছে, অফ আস ভার্সেস দেম। তাহলে এটা কি হচ্ছে, একটা সামাজিক ভাবে একটা গঠিত একটা কনসেপ্ট হয়ে যাচ্ছে। বিং ডিফারেন্ট ইজ আ কনস্ট্রাক্ট, যেটা আমরা হয়তো একটা নিজের আয়ত্তে এনে ফেলেছি সামাজিকীকরণের মাধ্যমে।
সোশ্যালাইজেশনের মাধ্যমে সেটা ইন্টারনালাইজ করা হয়েছে। এবং এগুলোই কিন্তু এথনিসিটি যারা স্টাডিজের যারা স্কলার্স বা গবেষক, তারা কিন্তু এই জায়গাটাই কিন্তু লক্ষ্য করার চেষ্টা করে যে এটার ডিস্টিংটিভনেসটা কি, বৈশিষ্ট্যটা কি, এবং টু হোয়াট ডিগ্রি, কোন মাত্রা অনুযায়ী এটা সমাজে একটা কি পরিবর্তন আনছে, নাকি সমাজে কিভাবে বিবর্তন ঘটাচ্ছে, বা সমাজে কি এটা একটা একটা স্থিরতা আনছে, স্টেবিলিটি এবং সোশ্যাল অর্ডার যেটাকে বলা হচ্ছে, যেটা ক্লাসিক্যাল সোশিওলজিস্টরা অনেক সময় এটার উপরে ভিত্তি করে ভর করে অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়ে, যে কারণে ক্লাসিক্যাল সোশিওলজিস্টদের একটা গঠনমূলক সমালোচনা করা হয় যে তারা সমাজে অন্য যে হায়ারার্কি, বিভাজন এবং স্তর বিন্যাস, সেটাকে তারা ইগনোর করেছেন। সেটা কখনো পলিটিক্যাল একটা উদ্দেশ্য নিয়ে কখনো ডেলিভারেটলি করেছেন কিনা, দ্যাটস আ সেপারেট ইস্যু, কিন্তু অনেক সময় এটা বলা হয় যে তারা এটাকে মানতে চাননি। এটাই দেখাতে চেয়েছেন যে সমাজে যখন অস্থিরতা হয় তখন কিভাবে জিনিসটা একটা ডাইনামিক পদ্ধতিতে গিয়ে আবার সোশ্যাল স্টেবিলিটির দিকেই চলে আসে, যে কারণে আমরা সবসময় দেখেছি যে প্রতিষ্ঠান কখনো ভেঙে পড়ে না, প্রতিষ্ঠানের একটা পরিবর্তন ঘটে, বিবর্তন ঘটে, কিন্তু প্রতিষ্ঠান কখনো ভেঙে পড়ে না। সুতরাং ওনারা কিন্তু সোশ্যাল অর্ডার এবং সোশ্যাল স্টেবিলিটির উপরেই কিন্তু সেটাই বেশি জোর দিয়েছেন, যেটা এথনিক স্টাডিজের মানুষজন কিন্তু দেখবার চেষ্টা করবে যে এটার বৈশিষ্ট্যটা কি একটা পার্টিকুলার গোষ্ঠী, কতটা একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর থেকে তার তফাৎ আছে, যেমন বললাম যে পার্থক্য আছে, এবং পার্থক্যটা বিচার করতে গিয়ে দেখতে হচ্ছে সেই ইতিহাসটা, যে এই গোষ্ঠীর মধ্যে কি কিরকম ধরনের একটা আগ্রাসনের একটা ব্যাপার থাকে, লড়াইয়ের ব্যাপার থাকে, অপারেশনের ব্যাপার থাকে, এবং যেটা বলা হচ্ছে মেরুকরণের ব্যাপার, যেখানে একটা অসহিষ্ণুতা থাকবে। তাহলে সেখানে সমাজে এই যে সোশ্যাল অর্ডার যে কথাটা বারবার করে বলা হয় ক্লাসিক্যাল সোশিওলজিস্টদের থেকে, তাহলে কি সত্যি সেই সোশ্যাল অর্ডারটাও কি এক ধরনের পাওয়ার ডাইনামিক্সটাকে কি বিশেষ জায়গায় অবস্থিত করার জন্য করা হয়েছে? তাহলে সেই জায়গাটাই কিন্তু এথনিসিটি স্টাডিজের, আমেরিকান এথনিসিটি স্টাডিজের গবেষকরা কিন্তু দেখার চেষ্টা করেছিলেন যে যেহেতু আমেরিকায় শুধু হোয়াইট পপুলেশন ছিল না, ছিল ব্ল্যাক পপুলেশন এবং সাউথ আমেরিকান পপুলেশন, তারাও ওখানে একসময় ইতিহাসের একটা বিশেষ কারণে গিয়ে উপস্থিত হয়েছিল। তাহলে সেইখানে দাঁড়িয়ে কতটা মেরুকরণ আছে, কোন ডিগ্রিতে সমাজকে তারা একটা এভলিউশনারি প্রসেস নিয়ে যাচ্ছে, এবং কতটা এগুলো করতে গিয়ে একটা রাজনৈতিক জায়গায় গিয়ে কতটা সেটার ইনস্টেবিলিটি তৈরি করে, কতটা একটা বলা যায় যে যেখানে ক্লাসিক্যাল সোশিওলজিস্টরা স্থিরতার কথা বলবেন, সেখানে এথনিক স্টাডিজের লোকেরা কিন্তু দেখবার চেষ্টা করবেন যে এই যে অস্থিরতাটা সমাজে মেরুকরণের জন্য, এই যে আস ভার্সেস দেমটা হচ্ছে, সেটা কোন পর্যায়ে আছে, এবং আজকে একটা সমাজের প্রতিষ্ঠানকে কিভাবে সেটা চ্যালেঞ্জ করছে, প্রতিষ্ঠান যদি ভেঙে নাও পড়ে কিন্তু সেই প্রতিষ্ঠানটাকে কিভাবে চ্যালেঞ্জ করছে, পাওয়ার ডাইনামিক্সটাকে কিভাবে চ্যালেঞ্জ করছে, ক্ষমতার কাঠামোটাকে। এবং প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যেই এটাও কিন্তু বিশ্লেষণের জায়গায় থাকে যে তারা কিভাবে নিজেদের যে একটা পারিবারিক ইতিহাস থাকে, পরম্পরাগত যে ইতিহাস থাকে, সেটা তারা কিভাবে প্রিজার্ভ করে রাখতে পারছে, এবং যখন নতুন নৃগোষ্ঠীর সাথে তারা আর কামিং ইন কন্ট্যাক্ট, কতটা সেটার আদান প্রদান হচ্ছে, এবং আদান প্রদান করতে গিয়ে যখন কিছু গোষ্ঠীর মানুষ যখন এটা গ্রহণ করছে, আবার
দেখা যাচ্ছে দুটো গোষ্ঠীর মধ্যেই কিন্তু যেখানে একটা গোষ্ঠী হয়তো হায়ারার্কিতে হয়তো লোয়ার প্লেসড দ্যান দি আদার, সেখানে একটা গোষ্ঠী যখন ওপরে ওঠার চেষ্টা করছে, তাহলে সেই রেজিস্ট্যান্সটা কিভাবে ফেস করছে, কিভাবে সে একটা প্রতিরোধ করছে জিনিসটা, অত্যাচারের যে সিচুয়েশন, বা বলা যেতে পারে যে এই যে অবস্ট্রাকশন, বাধাটা কিভাবে সে বাধা প্রাপ্ত হচ্ছে এবং সেই বাধাটাকে সে কিভাবে রোধ করার চেষ্টা করছে। এবং উল্টো দিকেও যারা এই কনস্ট্রাক্টের মাধ্যমে, যারা এই গঠনের মাধ্যমে নিজেদেরকেই ক্লেম করছে এই যে সেটেলমেন্টের উপরে, একটা জায়গার উপরে বা একটা গোষ্ঠীর উপরে, যে তারাই সব থেকে বেশি একটা আধিপত্য দেখানোর জায়গায় আছে, তাহলে তারা তাদের কালচারাল হেরিটেজ এবং পাস্ট কিভাবে তারা প্রিজার্ভ করছে এবং কিভাবে তারা এই কনফ্লিক্টের মাধ্যমে এনশিওর করছে যে কখনোই দুটো গোষ্ঠীর মধ্যে একটা কালচারাল আদান প্রদান হতে পারে না, সেরকমও কিন্তু কিছু সেকশন অফ মানুষ থাকে। তাহলে সেই প্রেক্ষাপটটাও কিন্তু বিচার করে। যেমন কার্ল মার্কস আর এঙ্গেলস এটা পরবর্তীকালে এটা নিয়ে ডিসকাশনটা করেছিলেন। সেখানে কিন্তু ওনারা বলেছেন যে ইনিশিয়ালি তাদের যেটা একটা শুরুর দিকে যখন এই কমিউনিস্ট ম্যানিফেস্টো লেখা হয়, তখন কিন্তু একটা ক্লাস বেসিস আলোচনাটাই কিন্তু, বিশ্লেষণটাই কিন্তু করা হয়েছিল, যেখানে হচ্ছে যে এঙ্গেলস এন্ড মার্কস মোড অফ প্রোডাকশনের উপরে অধিকার এবং নিয়ন্ত্রণ কতটা আছে সেই ভিত্তিতে কিন্তু শ্রেণীকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। সেটা বহু চর্চিত, সেটা আমি আর যাচ্ছি না। পরবর্তীকালের লেখায় লেটার স্টাডিজে যেটা দেখানো গেছে, তারা কিন্তু শ্রমিক শ্রেণীর চেতনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলেন। তখন তারা কিন্তু এই মত পোষণ করেছিলেন ব্রিটেন এবং জার্মানির ক্ষেত্রে। স্পেসিফিক্যালি যখন এই বইটা লেখা হয়েছিল, দ্য কন্ডিশন অফ ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড, এঙ্গেলসের লেখা 1845-এ, সেখানে কিন্তু বিশেষ করে বলা হয়েছে যে আজকে ব্রিটেনের সেই যে শ্রমিক চেতনা সেটা আসছে না কেন কম্পেয়ার টু আমেরিকা, কারণ আমেরিকায় কিন্তু সেই ফার্টাইল গ্রাউন্ডটা কিন্তু আছে। সেটা হচ্ছে যে শ্রেণী চেতনা বিকাশের জন্য অধিকতর যে ফার্টাইল গ্রাউন্ড, সেটা কিন্তু বলা যেতে পারে ডমিনেন্ট ছিল আমেরিকা মহাদেশে, বিকজ দ্যাট ওয়াজ দ্য মেল্টিং পট মনে হচ্ছে, মানে এটা মনে হচ্ছে যে যে সব গোষ্ঠীরা যখন এক জায়গায় এসে উপস্থিত হয়, তখন হয় না যে সবাই সবার একটা ইতিহাস এবং সংস্কৃতিটার উপরে যেন একটা আগলে রাখতে চাইছে, এবং আগলে রাখার সাথে সাথে কিভাবে একটা ইন্টারাকশন বা এই যে বলা হচ্ছে যে ফেনোমেনোলজিক্যাল একটা যে অনগোয়িং প্রসেস, ইন্টারাকশনিস্ট যে অনগোয়িং প্রসেস, যেটা হচ্ছে যে এই যে মিথস্ক্রিয়া যেটাকে বলা হচ্ছে যে পদ্ধতিটা, তাহলে সেটা কিভাবে বজায় থাকছে। কারণ সমাজ তো দেখা যাচ্ছে যে এইভাবেই তো একটা গোটা মহাদেশের যে একটা সিগনিফিকেন্সটা, সেটা তো আমরা দেখতে পাচ্ছি আমেরিকায়, যেটা বলা হচ্ছে যে ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ডেমোক্রেসি। তাহলে সেইখানেই তো একটা বিভিন্ন রকমের এথনিক যে আইডেন্টিটির যে একটা মিটিং পয়েন্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সেইটার এটা এবার এটা দেখার পরেই কিন্তু এটা কিন্তু এই যে এঙ্গেলসের মতো, এটা কিন্তু হচ্ছে যে আজকে ব্রিটেনে যে পরিস্থিতিটা দিয়ে দেখা যাচ্ছে যে মানুষ শোষিত হচ্ছে আর্থিক একটা অ্যাক্সেসের মাধ্যমে, যেটা বলা হচ্ছে যে এই যে মোড অফ প্রোডাকশনে কতটা অ্যাক্সেস থাকছে, তার কতটা প্রবেশাধিকার থাকছে, কতটা অধিকার থাকছে সেই অনুযায়ী। সেখানে আমেরিকা মহাদেশে কিন্তু যেটা হচ্ছে যে
জাতিসত্তা, নৃতাত্ত্বিক বৈচিত্র্যের বিচারে আমেরিকার প্রেক্ষাপট ছিল বৈচিত্র্যময়, খুব ডাইভার্স ছিল। এর কারণ হলো স্লেভারি এবং আদিবাসী জনগোষ্ঠী, মানে হচ্ছে ওই যে ইন্ডিয়ান ট্রাইবস যেটাকে বলা হচ্ছে, তাদের একটা নিজস্ব জমি এবং তাদের একটা সেলফ সাফিসিয়েন্ট একটা পেজেন্ট্রি ছিল, যেটা উচ্ছেদ করে কিন্তু একটা প্ল্যান্টেশন সিস্টেম হয়ে গেছে, যেখানে তারা কিন্তু সেই শ্বেতাঙ্গ প্ল্যান্টেশন যে ওনার্স তাদের আন্ডারে কিন্তু তারা নির্ভরশীল হয়ে পড়ে, এবং সেটার একটা ঘটনা দেখা যায়। ফলে নিপীড়িত সামাজিক গোষ্ঠীগুলির যে নিজস্ব যে একটা অ্যানসেস্ট্রাল ল্যান্ড আছে, এবং সেটা থেকে যেহেতু তারা এভিক্টেড হয়েছে, উচ্ছেদ হয়েছে, তা বেদখল হওয়ার বিষয়টি নিয়ে কিন্তু তারা ব্যক্তিগত সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স কিন্তু তারা খুব ভালোই কিন্তু অনুধাবন করেছে এবং গভীরভাবে গেঁথে গেছিল। তা আমেরিকা মহাদেশের ভেতরেই হোক, যেটা অধিবাসীদের এগেনস্টে হয়েছে, বা আফ্রিকা থেকে কৃতদাস হিসাবে আনা যে কৃষাঙ্গ জনগোষ্ঠী হোক, তাদের যে জোরপূর্বক তাদের নিজেদের দেশ থেকে যে স্থানান্তর করেছে, এই একটা জায়গায় উপস্থিত করেছে। সেই কারণে কিন্তু এই যে সামাজিক গোষ্ঠীগুলোর অর্থনৈতিক অবস্থার কিন্তু অবনতি ঘটে। তার মানে এখানে ক্লাস সিচুয়েশন, একটা ইকোনমিক সিচুয়েশন আসছে, মেটেরিয়াল কন্ডিশন আসছে, কিন্তু সেটা তো শুধু শ্রেণী বেসিসে নয়, তারা শ্রেণী কাঠামোর একেবারে তলানিতে গিয়ে থাকে, কিন্তু সেটাও কিন্তু দেখা যাচ্ছে অন দ্য বেসিস অফ পার্টিকুলার রেস, particular linguistic identity people coming from different continent, from a different country। তাই হচ্ছে, তাই অনেক গবেষকের মতে শ্রেণীর বিষয়ে আলোচনা করতে গেলে কিন্তু জাতিসত্তা, নৃতাত্ত্বিক পরিচয়, পারস্পরিক সংযোগ এবং ইন্টারসেকশনালিটির বিষয় কিন্তু একটা ভীষণ এমফাসাইজ করা দরকার, যেটা কিন্তু আমরা দেখেছি অনেক সময় বোথ ব্রিটিশ এবং আমেরিকান সোশিয়োলজিস্টদের ক্ষেত্রে, মার্কসিস্ট, লেট মার্কসিস্ট, নিও মার্কসিস্টদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ওনারা যখন ব্রিটিশ সমাজকে যখন 70s এবং 60s-এ যখন বিশ্লেষণ করছেন, অ্যাট দ্য টাইম অফ স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রসেস, যেখানে একটা ট্রেড ইউনিয়নের একটা বলা যেতে পারে যে আরো ভূমিকা দেখা গেছে, এবং হেভি ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাচ্ছে রিসেশনের জন্য, সেই সময় কিন্তু দেখা গেছে যে সোশিয়োলজিস্ট, আমেরিকান অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিটিশ সোশিয়োলজিস্ট, নেমলি হচ্ছে এরিক ওলিন রাইট এবং গোল্ডথর্প, জন গোল্ডথর্প, দুজনেই কিন্তু শ্রেণীভিত্তিক অ্যানালিসিসটা করেছেন, যেটা একটা বলা যেতে পারে যে তারাও কিন্তু একটা বলা যেতে পারে ওয়ান অফ দ্য ড্রব্যাকস এটার কিন্তু সম্মুখীন হয়েছে। এবং তারাও কিন্তু পরবর্তীকালের লেখায় 1992-তে, এটা গোল্ডথর্পের লেখা প্রমিসিং ফিউচার অফ ক্লাস অ্যানালিসিস, সেখানে লিখেছেন যে এটা কিন্তু অ্যাজাম্পশন কখনোই করা হচ্ছে না যে ক্লাসটাই শুধু ইনভলভড আছে। অন দ্য কন্ট্রারি, মানে যেটা উল্টো দিকে দেখা গেছে যে এটা একটা রিসার্চ প্রোগ্রামের একটা এমন একটা কনসিডারেশন, যেখানে কিন্তু আরো অনেক থিওরিস কিন্তু এখানে অবস্থিত, নট অনলি যে শুধু একটা ক্লাস বা শ্রেণী বিভাজন আমরা বা শ্রেণী যে একটা স্তর বিন্যাসকে আমরা আলোচনা করছি, সেখানে শুধুই থাকবে যে কতটা কি আমার পেশা, আমার আয় উপার্জন কি, এবং আয় উপার্জনের ফলে আমার মার্কেট সিচুয়েশনটা কি, মার্কেট সিচুয়েশনের ফলে আমি কতটা পারিবারিকভাবে খরচা করতে পারছি, এবং আমার চান্সেস কি পরবর্তীকালে আরো অন্য পেশায় যাওয়ার, যেটা আপওয়ার্ড মোবিলিটির কথা সবাই চায় উপরে উঠতে, সেটার চেয়েও বড় কথা হচ্ছে কিন্তু আদার অ্যাট্রিবিউটস গুলোও কিন্তু নিতে হবে, যেমন এথনিসিটি, জেন্ডার অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। এইখানেই বলা যাচ্ছে যে এই ধরনের একটা এই যে আইডেন্টিফাইস 3 কি টাইপস অফ, এটাকে বলা হচ্ছে যেহেতু সবাই এখন উপরে উঠতে চায়, তাহলে এমন একটা জায়গা হচ্ছে যে কখনো কিন্তু দুটো শ্রেণী কিন্তু আর থাকছে না, ওই বুর্জোয়া এবং প্রলেতারিয়েট বা এই যে শ্রমিক শ্রেণী এবং মালিক পক্ষ, এটা কিন্তু আর থাকছে না। যেহেতু এই যে বললাম যে একটা গোষ্ঠীর যখন একটা সোশ্যাল পজিশন দেখা যায়, সেটা দু তরফে, একটা হচ্ছে জন্মগত আর একটা হচ্ছে নন অ্যাসক্রিপশন বা নন জন্মগত অবস্থায়। তাহলে দেখা যাচ্ছে যে জন্মগত অবস্থার পর মানুষ যখন আরো নিজেকে
সংস্পর্শে আনছে সেই পার্টিকুলার একটা বিশেষ জায়গায়, এবং সেখানে আরো ভাবে অন্য সংস্থার সাথে সে যুক্ত হচ্ছে, সেটা শিক্ষাগত দিক দিয়ে হোক বা কর্মস্থলের দিক দিয়েই হোক, তাহলে দেখা যাচ্ছে যে সে একটা কোনো পার্টিকুলার এথনিসিটিতে তার জন্মগ্রহণ হতে পারে বা পার্টিকুলার একটা কাস্টে জন্ম হতে পারে বা জাতিতে জন্ম হতে পারে, কিন্তু যেহেতু ওই যে বললাম যে একটা মেল্টিং পট কিন্তু সবসময় থেকে যায় একটা ইতিহাসের জন্য, সেটা স্লেভারির ইতিহাস হোক বা কলোনিয়ালিজমের ইতিহাস হোক, যেটা একটা ইউরোপে কিন্তু প্রচন্ড রকম ভাবে প্রেভেলেন্ট। যেই একটা সোশ্যাল কনসিকুয়েন্সের জন্য আজকে লোয়ার ইনকাম কান্ট্রিজরা ভুক্তভোগী, সেটা কিন্তু দেখা যাচ্ছে হায়ার ইনকাম কান্ট্রিজদের কিন্তু কনসিকুয়েন্সটা কিন্তু দেখতে হচ্ছে যে বিভিন্ন যে ধার্মিক গোষ্ঠী বা নৃগোষ্ঠীর মানুষজনেরা সে ইতিহাসের খাতায় যে পরিস্থিতির কারণেই হোক না কেন একটা ডমিনেন্ট ওই যে কনস্ট্রাক্টের মাধ্যমে একটা ক্লেম করার মাধ্যমে একটা দাবি করার মাধ্যমে যে দেখা যাচ্ছে ডমিনেন্ট গোষ্ঠীর সাথে তাদের রোজকার একটা ফেনোমেনোলজিক্যাল এবং একটা এথনোমেথোডোলজিক্যাল একটা যে বলা যেতে পারে ইন্টারাকশন হচ্ছে, যে একটা কন্ট্যাক্ট হচ্ছে, তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে সবাই কিন্তু তার নিজের অ্যাসক্রাইব স্ট্যাটাসটা ছেড়ে কিন্তু নন অ্যাসক্রাইব স্ট্যাটাসের মাধ্যম দিয়ে কিন্তু উপর ওঠার চেষ্টা করছে। ফলে কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে কন্ট্রাডিক্টরি ক্লাস সিচুয়েশন, যেটার মধ্যে কিন্তু মিডল ক্লাস নামক এইবার একটা গোষ্ঠী কিন্তু আসছে। যদিও ম্যাক্স ওয়েবার মিডল ক্লাস জিনিসটাকে ওভাবে ব্যাখ্যা করেনি, কিন্তু ক্লাসটাকে কিন্তু শুধুই দুটো গোষ্ঠীর মধ্যে কিন্তু সীমাবদ্ধও রাখেননি, যেটা হচ্ছে একটা বলা যেতে পারে যে একটা প্রপার্টি ক্লাস, নন প্রপার্টি ক্লাস, আবার বিউরোক্রেটিক ক্লাস, এগুলোর মধ্যে দিয়েও যেমন উনি বিশ্লেষণ করেছেন, তেমনি এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এরিক রাইট কিন্তু যেটা করেছেন কন্ট্রাডিক্টরি ক্লাস সিচুয়েশনে 3-4 রকমের ডিফারেন্স করেছে, যেমন ম্যানেজার, শ্রমিক, আবার হচ্ছে স্বনির্ভর শ্রমিক, আবার স্মল এমপ্লয়ার্স, সব মিলিয়ে কিন্তু একটা ট্রেডিশনাল ক্লাস সিচুয়েশনটা হচ্ছে। কিন্তু তবুও যেটাকে বলা হচ্ছে যে উনি কিন্তু এই এথনিসিটিটার উপরে খুব একটা বেশি জোর দেননি, যে কারণে কিন্তু এথনিসিটি স্টাডিজ অ্যান্ড ক্লাস স্টাডিজ একসাথে কিন্তু দুটো খুবই ইম্পর্টেন্ট। The concept has faced criticism, এটা আমি ডিরেক্ট কোটই করছি আমি এখানে, কন্ট্রাডিক্টরি ক্লাস লোকেশন বাই জেনিফার ক্রেচমার 2019 এ লেখা, এটা আমি কোটেশনেই আমি রেখেছি, যেখানে পরিষ্কার এখানে বলাই হচ্ছে যে ধারণাটির এর স্বচ্ছতা এবং প্রয়োগযোগ্যতা নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছে গোল্ডথর্প এবং এরিক রাইট দুজনেই, এবং কেউ যুক্তি দেন যে এই বোঝাপড়া বাড়ানোর পরিবর্তে শ্রেণীর বিশ্লেষণকে জটিল করে তোলে। এই সমালোচনা সত্ত্বেও রাইট তার তত্ত্বকে পরিমার্জন করে এবং ট্রান্সফর্ম করে এর জবাব দিয়েছেন যে শ্রেণী সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণ ও শোষণের গতিশীল বিবেচনা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এই সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি সমসাময়িক সমাজের শ্রেণীর বিবর্তনশীল প্রকৃতি সম্পর্কে সমাজতাত্ত্বিক এবং মার্ক্সবাদী কাঠামোর মধ্যে একটা অন্যরকম আলোচনা তৈরি করেছেন, ইভলভিং নেচার অফ ক্লাস ইন কন্টেম্পোরারি সোসাইটি। লাস্ট যেটা আমি করতে চাইছি যে এত গেল হচ্ছে ক্লাস সিচুয়েশন, এবার যদি আমি বলি যে রেস কনসেপ্টটা কি, সেটা কিন্তু আমেরিকান সোশ্যালজিস্ট ম্যারি রোমেরো উনি কিন্তু এটা একটা বিশ্লেষণ করেছেন, ওনার একটা লেখা একটা আর্টিকেল, লাইফ অ্যাজ আ মেডস ডটার, যেখানে উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে যুক্ত থেকেছেন, এবং যুক্ত থাকার মধ্যেও কিন্তু খুব ইন্টারেস্টিং স্পেশালাইজেশনে উনি যুক্ত থেকেছেন, যেমন আফ্রিকান আমেরিকান স্টাডিজ, এবং সাথে কিন্তু থেকেছেন সোশ্যাল ইনইকুয়ালিটি, সোশ্যাল যে এনকোয়ারি এবং সোশ্যাল জাস্টিস স্টাডিজ। ওই যেটা আমি শুরুতেই বলেছি যে নৃগোষ্ঠী হচ্ছে এথনিসিটি, যে নৃতাত্ত্বিক যে একটা ব্যাখ্যাটা, সেটা হচ্ছে এমন একটা স্ট্র্যাটিফিকেশন বা স্তরবিন্যাস, সেখানে কিন্তু পার্থক্য থাকাটা কিন্তু প্রবলেম নয়, সমস্যাটা তৈরি হয় যখন পার্থক্যটা
মেরুকরণ, পোলারাইজেশন বা ডাইকটমি থাকাটাও, বিভাজনটাও যখন এমন বিভাজনে পরিণত হয়ে যায় যেখানে হচ্ছে ইউ বিকাম পোলার অপোজিটস, যেটা হচ্ছে এক গোষ্ঠী আরেক স্তরে গিয়ে কখনোই পৌঁছাতে পারে না। এবং স্বাভাবিকভাবে সবাই যখন আপওয়ার্ড মোবিলিটিটাই যখন চায়, সে কখনোই থাকবে না যে থ্রু আউট জেনারেশনস, থ্রু আউট যে একটা হিস্টোরিক্যাল যে একটা এটা বলা যেতে পারে যে একটা প্রজেক্ট বা ব্লান্ডারের জন্য যেখানে স্লেভারি বা কলোনিয়ালিজম হয়েছিল, যে কারণে আজকে কিছু সেলফ সাফিসিয়েন্ট আজকে কিছু গোষ্ঠীর মানুষ যখন এই উপনিবেশের শিকার হয়ে যখন তাদের ইকোনমিক সিচুয়েশন যখন ডাউনগ্রেড হচ্ছে, নিচে যখন নেমে যাচ্ছে, তখন কিন্তু জিনিসটা কিন্তু শুধুই শ্রেণীতে আর আটকে থাকে না। ফলে কি হয়, যে গোষ্ঠী আজকে সেই জায়গায় ক্ষমতা খাটিয়ে ডমিনেট করে একটা দাবি রেখে উচ্ছেদ করে যখন সেই কনস্ট্রাক্ট বা গঠনটা যখন তৈরি করে ফেলে যে হ্যাঁ তারাই সর্বে সর্বা, তারা কিন্তু কখনোই চাইবে না যে নিচের স্তরে যেতে। তখন সে আটকাবে যে নিচের স্তরের মানুষটা কিভাবে তাকে উপরে আসা থেকে আটকানো যায়, অবস্ট্রাকশনটা কিভাবে। এটাই তো এথনিক স্টাডিজ। এবং এথনিক স্টাডিজ যদি দেখতে চাই, তখনই কিন্তু আমরা দেখি যে কতটা কার সাথে অবিচার হচ্ছে বা বৈষম্য হচ্ছে। সেই কারণে ম্যারি রোমেরো কিন্তু আমরা দেখেছি একজন সোশ্যালজিস্ট হিসেবে তুমি শুধু এথনিসিটি বা স্টাডিজটা করেনি, সাথে কিন্তু করেছেন আফ্রিকান আমেরিকান স্টাডিজ এবং সোশ্যাল জাস্টিস, এম্পাওয়ারমেন্ট, এই জায়গাটাও কিন্তু উনি দেখেছেন। এবং তার এই লেখনীর মাধ্যম দিয়ে কিন্তু দেখেছেন যে জাতিসত্তার বিষয়টিকে বিশ্লেষণ করেছেন উচ্চ মধ্যবিত্ত শ্বেতাঙ্গ পরিবারে কর্মরত একজন মেক্সিকান নারীর কাজের পরিস্থিতির আলোকে। তিনি দেখিয়েছেন যে কিভাবে শ্বেতাঙ্গ নিয়োগকর্তা পরিবার ওই মেক্সিকান নারীর কন্যার মাধ্যমে তার লাইফ অ্যাজ এ মেডস ডটার, তাই ডটারের মাধ্যমে সংশ্লিষ্ট যে কনসার্ন যে ইন্ডিভিজুয়াল, যে মেক্সিকান যে এমপ্লয়ি, হ্যাঁ, যিনি একজন মেড হিসেবে কাজ করছেন, তাহলে কিন্তু সেই নারীর ওপর যে নিয়ন্ত্রণমূলক যে কর্তৃত্ব এবং কন্ট্রোল এজেন্সি, সেটা কিভাবে প্রয়োগ করা হচ্ছে। এভাবেই ভাষাগত পরিচিতি এবং ভৌগোলিক অবস্থান অর্থাৎ অরিজিন, রেসিডেন্স অরিজিন এবং শ্রেণীগত জিওগ্রাফিক্যাল অরিজিন, শ্রেণীগত অবস্থানের পার্থক্যের ভিত্তিতে মানুষের একটা ক্যাটাগরি কিন্তু এটা তৈরি হয়, যেটা হচ্ছে বলা যাচ্ছে না যে এভলিউশনারি প্রসেস অফ ক্লাস অ্যানালিসিস ইন দ্য সোসাইটি, একটা নতুন ধরনের কিন্তু এটা কিন্তু মার্কসিজমের মধ্যেও কিন্তু আসবে না সব সময় জিনিসটা। এটাই লেট মার্কসিস্টরা কিন্তু এটা পরিবর্তন আনার চেষ্টা করেছে। কিন্তু এছাড়াও কিন্তু জেন্ডার স্টাডিজ এর মাধ্যম দিয়েও কিন্তু ইন্টারসেকশনাল জেন্ডার স্টাডিজ এর মাধ্যম দিয়েও কিন্তু এই এথনিসিটিটাকে কিন্তু বলা যেতে পারে যে বিশ্লেষণ করা হয়েছে। এবং ফেমিনিস্টরাও অনেক সময় করেছেন, অ্যানথ্রোপোলজিক্যাল ফেমিনিস্টরাও, ফর এক্সাম্পল মার্গারেট মিড, এবং প্রত্যেকটা যে স্যামোয়ান আইল্যান্ড যে ওশিনিয়া কন্টিনেন্টে, মহাদেশে, সেখানে এই যে গোষ্ঠীগুলোর তাদের এই যে যে সমাজের যে সংহতি, নারীদের ভূমিকা কি, তারা কিভাবে শুধু কি সন্তান পালন করেন নাকি একটা এগ্রিকালচারাল সেট আপটার উপরও তাদের অধিকার আছে, এগুলো সবই কিন্তু বিশ্লেষণ করেছেন, যেটা হয়তো আমরা আজকে হায়ার ইনকাম কান্ট্রিজে বা মিডল ইনকাম কান্ট্রিজে থেকে কিন্তু আরবান এডুকেটেড নারীরা কিন্তু কখনোই সেটা বিশ্লেষণ করতে পারবো না। কেন কি আমাদের বিশ্লেষণটা কিন্তু খুবই হবে বায়াসড, সেই জায়গায় আমরা কিন্তু দেখতে পারবো না, আমরা বোঝাতে পারবো না জিনিসটা। আমরা মনে করবো যে ওরা অনুন্নত, আমরা উন্নত, কিন্তু সেটা নয়, ইটস ভেরি কমপ্লেক্স জিনিসটা। তাহলে এটা হলো যেটা করা হচ্ছে যে এই যে লাইফ অ্যাজ এ মেড ডটার, যে ওনার যে মেক্সিকান যে মেড, যে হাউসমেড, ডোমেস্টিক হেল্পার, তাহলে সেখানে দেখা যাচ্ছে তার মেয়েকে এই শ্বেতাঙ্গ পরিবার সমান তালে শিক্ষিত করার চেষ্টা করছে এবং আর্থিক সাহায্যও করছে তার নিজস্ব পড়াশোনা করানোর জন্য। কিন্তু সেখানে দেখা যাচ্ছে সে এমন একটা কন্ট্রাডিক্টরি ক্লাস সিচুয়েশনে, এই এরিক রাইটের মাধ্যম দিয়ে যদি আমি বোঝাই, যে কন্ট্রাডিক্টরি ক্লাস সিচুয়েশনে পড়ে গেছে, যে না সে নিজের পরিবারে বা নিজের যে একটা যে ঐতিহ্য আছে, নিজস্ব যে একটা নিগোষ্ঠী, সেই ঐতিহ্যটাকে সে ধরে রাখবে, নাকি সে নিজেকে একটা শ্বেতাঙ্গ হিসেবে সেটাকে দেখানোর চেষ্টা করে উপরে ওঠার চেষ্টা করবে। কিন্তু সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও একটা বাধা কিন্তু আছে, কারণ যখনই এই শ্বেতাঙ্গ পরিবার তাকে ইন্ট্রোডিউস করাতো অন্যর কাছে, তখন কিন্তু তাকে বলা হতো লাইক আওয়ার ডটার,
হ্যাঁ, তো বলছে কখনো কিন্তু মিশে যেতে পারছে না, মিশে যায় না জিনিসটা, সেই কিন্তু ওই লাইন অফ ডিস্টিংশনটা থেকেই যাচ্ছে। তাহলে পরিশেষে বলা যায় যে জাতিসত্তা সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে শ্রেণী বিশ্লেষণ, জাতিসত্তা বিষয়ক দৃষ্টিভঙ্গি যেটা বলা হচ্ছে, এবং ব্যাখ্যামূলক পদ্ধতি যত ম্যাক্স ওয়েবার আমি ইউজ করেছি, এবং ইন্টারসেকশনাল বা বহুমাত্রিক বিশ্লেষণ সমন্বয় ঘটনা হয়, তার মাধ্যম দিয়ে কিন্তু ইট ইজ অ্যানালাইজ হোয়াট ইজ এথনিসিটি অ্যান্ড ইটস ভেরি কমপ্লেক্স। মানেটা হচ্ছে এটার একটা ইন্টারসেকশনাল অ্যানালিসিস দরকার, একটা ক্লাস অ্যানালিসিস দরকার, একটা রেস অ্যানালিসিস দরকার, এবং সর্বোপরি হচ্ছে ইন্টারপ্রেটিভ অ্যানালিসিস কিন্তু দরকার হয়। শুরুটা হয়েছিল একটা যদি গ্রিক সোসাইটিতে বলি, এনশিয়েন্ট গ্রিকস, সেটা হচ্ছে শেয়ার্ড স্টেটাস গ্রুপ বা শেয়ার্ড কমিউনালিটি, এইটা দিয়ে। সেটা হচ্ছে একটা মনোলিথিক, একটা মাল্টি ডাইমেনশনাল মনোলিথিক একটা অ্যানালিসিস ছিল, যেটা পরবর্তীকালে আমরা দেখেছি 60s and 70s থেকে একটা ইয়ে হয়েছে, আরো বেশি প্রফাউন্ড হয়েছে মাল্টি ডাইমেনশনাল একটা ইন্টারসেকশনাল অ্যাপ্রোচ থেকে, যেখানে কিন্তু সবসময় জিনিসটাকে কিন্তু একটা বায়োলজির দিক দিয়ে কিন্তু দেখা যায় না, সেটার মধ্যেও থাকে কিন্তু হচ্ছে সোশিও পলিটিক্যাল, সোশিও বায়োলজিক্যাল একটা কনস্ট্রাক্ট, ইন্টারপ্রিটেশনস অ্যান্ড দি এক্সপেকটেশনস দ্যাট হ্যাপেন্স, যেটা একটা সামাজিকভাবে এক্সপেক্ট করা হয়, যেটা আমাদের ক্ষেত্রেও কিন্তু কাস্টের ক্ষেত্রেও আমরা দেখি যে হয়তো আমরা দেখেছি যে ট্রেডিশনাল অকুপেশন আজকে যে পরম্পরাগত যে পেশা সেটাই হয়তো যুক্ত থাকে না, কিন্তু আমরা দেখেছি যে লোয়ার কাস্টদের যাতে সেই সামাজিক ব্যাধিটা সহ্য করতে না হয়, সেই কারণেই কিন্তু আমাদের কনস্টিটিউশন কিন্তু ইকুয়াল রাইটসের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো এবং সোশ্যাল জাস্টিসের ক্ষেত্রে যে আরও যে ধারাগুলো আছে সেগুলো কিন্তু মানে ভালোভাবে কিন্তু ইটস ওয়েল পুট and it's placed in the Constitution of India. আজকে আমি এখানেই জিনিসটা শেষ করছি। আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টালিস্ট অ্যাপ্রোচ। আর যেটা বললাম জিওগ্রাফিক্যাল লোকেশন, সিচুয়েশনালিস্ট অ্যাপ্রোচ, এই যে মেইনটেনেন্স অফ এথনিক গ্রুপ বাউন্ডারিজ। আরেকটা হচ্ছে পল ব্রাস, উনিও একজন বিখ্যাত সোশিওলজিস্ট, পলিটিক্যাল সায়েন্টিস্ট, যিনি স্পেসিফিক্যালি ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে খুব, আমেরিকান পলিটিক্যাল, হ্যাঁ উনি ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে খুব এটা নিয়ে চর্চা করেছেন, ইন্ডিয়ান কাস্ট সিস্টেম এবং ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি সিস্টেম নিয়ে। সেখানেও কিন্তু দেখিয়েছেন যে এই যে ভোটের যে ভোট ব্যাংক, ইলেকটোরাল প্রসেস, কোন গোষ্ঠীকে আগে টার্গেট করতে হবে, কোন লিঙ্গুইস্টিক আইডেন্টিটিকে টার্গেট করতে হবে, কোন ভাষাকে আগে প্রাধান্য দিতে হবে ভোটের জন্য, কোন রাজনীতিবিদ কখন কোন সময় কোন মাতৃভাষাকে ইম্পর্টেন্স দিচ্ছে, আবার কখন ইংরেজি ভাষাটায় শিফট করছে, বা কোন আজকে আমাদের দেশে কতগুলো যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, তবুও আমাদের মধ্যে কিন্তু এই যে 3টে জোনে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, যে 3টে জোনে ভাগ করা হয়েছে, তার মধ্যেও কিন্তু অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেরকমও কিন্তু যেটা আমরা ডায়ালেক্ট বলতাম সেটাকে ডায়ালেক্ট থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজে কিন্তু বলা যেতে পারে যে 2016, 15, 16, 17 এরকম একটা অ্যামেন্ডমেন্ট করে কিন্তু তার মর্যাদা দেওয়া হয়েছে, যাতে সেই ভাষাগুলো হারিয়ে না যায় এবং তারাও সমমর্যাদার যোগ। যেমন আমাদেরই তো অলচিকি স্ক্রিপ্টে তো আগে আমরা কোনোদিন এগুলো ভাবতেও পারতাম না, আমরা জানতাম ডমিনেন্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু এছাড়াও কিন্তু আরো বাংলাতেই কিন্তু বসে আরো অনেক গোষ্ঠীর জনগোষ্ঠীর কিন্তু ভাষা আছে, যেগুলো কিন্তু স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যেও কিন্তু পড়ে। তাহলে এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টালিস্ট পদ্ধতি, রেশনাল পদ্ধতি, এম্পিরিসিজম রেশনালিজমের মতো। তা সেটা পল ব্রাস দেখেছেন, পল ব্রাস এটা নিয়ে আলোচনা করেছেন। যেটা বলেছে ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স ইন নর্থ ইন্ডিয়া, এনার একটা বুক, আর এথনিসিটি অ্যান্ড ন্যাশনালিজম, থিওরি অ্যান্ড কম্প্যারিজন, 91, 85 and 95 আর 91 বই, examines the issues of ethnicity and nationalism in the context of India, viewed ethnicity as consisting of subjective, symbolic and emblematic use by group of people of any aspect of culture in order to
again differentiate themselves, মানে polarize themselves from one group to the other, and replace the last phrase to suggest in order to create internal cohesion, নিজেদের মধ্যে একটা সংহতি দেওয়া, and differentiate themselves from other groups, মানে হচ্ছে ডিস্টেবিলাইজ করা অন্য গ্রুপের সাথে, তাদের একটা সবসময় যে কনফ্লিক্ট থাকে। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি আমার আলোচনা। ধন্যবাদ, নমস্কার।